হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে দেবাশিস লার্নিং সেন্টার চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 8-এর জন্য খুব দারুণ একটা ক্লাস হতে চলেছে। তার কারণ আজকে আমরা সায়েন্সের ওপর একটা চ্যাপ্টার 2.2, যেটা তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা ফার্স্ট ইউনিট টেস্টও ছিল, তো সেই চ্যাপ্টারটা তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে দেওয়ার জন্য পিডিএফ নোটস সম্পূর্ণ। তো আমি এই চ্যাপ্টারটা টোটালটা একটা ওয়ান শট আকারে হচ্ছে সমস্ত যাবতীয় যা প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেই ভিত্তিতে একটা ফুল হ্যান্ডমেড নোটস ক্লাস প্রোভাইড করব। এবং যে সমস্ত জায়গাগুলো এক্সপ্লেন করার দরকার রয়েছে, আমার প্রয়োজন মনে হয়েছে, সেগুলোই হচ্ছে আলোচনা করব। তো তোমরা যদি ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো, তোমাদের আশা করছি আলাদা কোনো নোট বই পড়ার সেরকম কোনো প্রয়োজন হবে না। আর বিশেষ করে সমস্ত চ্যাপ্টারের যে থিওরিগুলো আছে সেগুলোও কিন্তু সহজেই বুঝতে পারবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করি। প্রথমে রয়েছে পরমাণু এবং অণুদের ধারণা। আচ্ছা, যে অতি ক্ষুদ্র কণাকে আর ভাঙা যায় না, ডেমোক্রিটাস স্যার কী নাম দিয়েছিলেন? অ্যাটোমস। তাহলে যে আমরা কোনো একটা পদার্থকে যদি ভাঙতে থাকি, ক্রমাগত যদি কোনো একটা পদার্থকে কোনো ভাঙতে থাকি, তাহলে এমন একটা সময় আসবে যে তখন আর পদার্থটাকে ভাঙা যাবে না। তো সেই পদার্থটাকেই ডেমোক্রিটাস নাম দিয়েছিলেন অ্যাটোমস। অ্যাটম থেকে অ্যাটম শব্দটা কোন গ্রিক শব্দ থেকে এসেছে? এটা হবে অ্যাটোমস থেকে। প্রাচীন গ্রীসে কোন বিজ্ঞানী পরমাণু অস্তিত্ব কল্পনা করেছিলেন? এটা হবে লিউসিপাস ও ডেমোক্রিটাস। কোন ভারতীয় দার্শনিক পরমাণু অস্তিত্বের কথা বলেন? এটা এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, 4 দাগে এটা কণাত হবে। কত খ্রিস্টাব্দে ডাল্টন পরমাণু আবিষ্কার করেন? 1808 খ্রিস্টাব্দে, এটাও ভালো প্রশ্ন। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে যাকে আর ভাঙা যাবে না। এবার এখানে একটা মানে 2 মার্কস বা 3 মার্কসের কোশ্চেন হয় চ্যাপ্টার থেকে, সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। জন ডাল্টন তার 1808 খ্রিস্টাব্দে একটা পরমাণুবাদ প্রকাশ করেছিলেন, আবিষ্কার করেছিলেন। তার মতে, আচ্ছা, ডাল্টনের পরমাণুটা পড়তে গেলেই সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। তার মতে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, যা সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। তো এই যে প্রথম পরমাণুদের স্বীকার্য, এটা কিন্তু ভুল। তার কারণ পরমাণু বিভাজ্য। এখন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পরমাণু বিভাজ্য। এটি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আরও অন্যান্য কিছু আদি কণা দ্বারা গঠিত। তো ডাল্টনের এই সিদ্ধান্তটা বর্তমানে সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে। তবুও যদি বলে জন ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলো লেখো, তাও ভুল হলেও লিখতে হবে, যেহেতু এটা ডাল্টন ডিসাইড করেছিলেন। তারপরে একই মৌলের পরমাণুগুলি ভর ধর্ম একই হয়, এটাও ভুল কারণ আইসোটোপ আবিষ্কারের পর কিন্তু এই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। আইসোটোপকে এটা আমরা জানবো পরবর্তীকালে, আমরা এই আজকের ক্লাসে দেখবো, একটু পরে দেখবো। তো একই মৌলের পরমাণুগুলি ওজন ও ধর্ম কিন্তু আলাদা হতে পারে। এখানে তাও যেহেতু যেটা জন ডাল্টনের পরমাণুবাদ, তার জন্য এটাই লিখতে হবে। বিভিন্ন মৌলের পরমাণুগুলি ভর ধর্ম আলাদা হয়, আর রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুটা পূর্ণ সংখ্যা সহযোগিত হয়ে যৌগ গঠন করে। অনেক স্কুলে এই কোশ্চেনটা দেয় যে জন ডাল্টনের পরমাণুবাদের যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে, ত্রুটি লেখো বা ত্রুটিগুলো লেখো। তো যাদের স্কুলে একটু টাফ কোশ্চেন করে তারা দেখে নিও, আমি বলছি না, এখনও আলোচনা করা হলো। কত খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী ডাল্টনের মতবাদের ত্রুটি সংশোধন করলেন? এই যে আমরা বললাম যে জন ডাল্টন যে সমস্ত সিদ্ধান্তগুলো, সেগুলো কিছু কিছু ভুল রয়েছে, এগুলো কিন্তু অ্যাভোগাড্রো 1811 খ্রিস্টাব্দে সংশোধন করেছিলেন। এবারে আমাদের নেক্সট জায়গা, পরমাণু কাকে বলে? এক্সাম্পল দাও। পরমাণু হচ্ছে অণু গঠনকারী, অণুকে গঠনকারী এমন একটা মানে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে ভাঙা যায় না। তো তখন ভাঙা যেত না, এখন ভাঙা যায়, তো এটাই লিখবো। যাই হোক, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের স্বাধীন অস্তিত্ব নেই, তাদের পরমাণু বলা হয়। কিন্তু বর্তমানে কিন্তু পরমাণুকে বিভাজ্য, মনে রাখতে হবে এটা। এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন, শর্ট কোশ্চেন আসতে পারে। যেমন উদাহরণ কতগুলো দেওয়া হয়েছে। অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে, যা স্বাধীনভাবে থাকতে পারে ওই মৌলের বা যৌগের, তাকে অণু বলে। এখানে এক্সাম্পল কতগুলো দেওয়া হয়েছে দেখে নিই। 12 দাগের প্রশ্ন, পরমাণু কী কী কণা দ্বারা গঠিত? এই যে পরমাণু যে বিভাজ্য বললাম, এটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন দ্বারা গঠিত। এটা তোমরা ক্লাস 7-এও দেখেছো যদিও বা। গত খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করেছিলেন, মানে হ্যাঁ প্রমাণ করেন, ইলেকট্রন আবিষ্কার করেছিল? সেটা হবে 1897 সালটার নাম মনে রাখলেও হবে। বিজ্ঞানের সায়েন্সের ক্ষেত্রে সাল সেরকম জিজ্ঞেস করা হয় না। ব্রিটিশ বিজ্ঞানী জে থমসন বা জোসেফ জে থমসন লিখলে বেটার। কোন বিজ্ঞানী ইলেকট্রন নামকরণ করে? জর্জ টনি। 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ডের হচ্ছে প্রোটন অস্তিত্ব প্রমাণ করেছিল, এবং রাদারফোর্ড কিন্তু প্রোটন নামকরণ করেন 1920 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কার করেছিলেন? এটা হচ্ছে রাদারফোর্ডেরই একজন ছাত্র, তিনি হচ্ছে স্যাডউইক, 1932 খ্রিস্টাব্দে। এবার হচ্ছে রাদারফোর্ডের যে পরমাণু মডেল,
সেটা কীভাবে বর্ণনা করবে সেখানে দেওয়া হয়েছে। পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে, শর্ট কোশ্চেনও থাকতে পারে। পরমাণু প্রায় সমগ্র ভর পরমাণু কেন্দ্রে যে অতি অল্প জায়গায় সীমাবদ্ধ থাকে বা অবস্থান করে তাকে নিউক্লিয়াস বলে। আর পরমাণু নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এরপর রাদারফোর্ডে পরমাণু মডেলের ত্রুটি সংশোধন করেন কোন বিজ্ঞানী নিলস বোর। এবার প্রশ্ন হচ্ছে নিউক্লিয় বল, অনেক স্কুলে জিজ্ঞাসা করে। দেখবে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রচণ্ড গতিতে আধান বিনিময়ের ফলে প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। এই রূপান্তরের ফলে নিউক্লিয়াসের সৃষ্ট প্রবল আকর্ষণীয় বলকে নিউক্লিয় বল বলে। অনেক সময় মানে হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন পরমাণুর চিত্র অঙ্কন, মানে পরমাণুদের চিত্র অঙ্কন করতে দেওয়া হয়। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার কারণ মানে কেমিক্যালের যে সমস্ত লিস্ট ছিল সেখানে ছিল হাইড্রোজেন। কার্বনের 6, কার্বন মানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6 নম্বরে রয়েছে, তার জন্য পারমাণবিক সংখ্যা 6। আর অক্সিজেন মানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের 8। তো এগুলো এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আছে, একটু দেখে একটু একবার রিডিং মেরে নিও। এবার পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক কি? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। মানে মনে রাখতে হবে পরমাণু ক্রমাঙ্ক আর পারমাণবিক সংখ্যা একই জিনিস। আর কোনো মৌলে ভর সংখ্যা বলতে বোঝায় যে ওই মানে কোনো মৌলে পরমাণু নিউক্লিয়াস উপস্থিত মোট প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টিকে, মানে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন আর যত সংখ্যক নিউট্রন থাকে তাদের সমষ্টিকেই হচ্ছে, তাদের যদি আমি যোগ করে দিই তাহলে সেটা আমরা মৌলের ভর সংখ্যা পাবো। কোনো মৌলের চিহ্নে পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কীভাবে লেখা হয় উদাহরণসহ দেওয়া হয়েছে। এই মানে দুইভাবে লেখা হতে পারে। একটা মাথায় 12 বা মানে কার্বন পরমাণুটাই বলা হচ্ছে না কেন, ভর সংখ্যা 12 হয়, তাহলে উপরে মানে ডান দিকে উপরে বাদিক করে বা নিচে বাদিক করে নিউট্রন বা মানে প্রোটন সংখ্যা ও ভর সংখ্যাটা লেখা। অথবা অনেক সময় লেখা যেতে পারে যে নিচের দিকে বাদিক করে আর উপরের দিকে ডান দিক করে ভর সংখ্যাটা এইভাবে লেখা যেতে পারে, একে নিক্ল্যাব বলে। তো এগুলো দেখে নিতে হবে। এবার এখানে 3টে কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার আর আইসোটোন। যদিও বা আইসোটোন সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তা আলোচনা করে নিই। আইসোটোপ হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সমান হয়, কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদের পরস্পরে আইসোটোপ বলে। এখানে এক্সাম্পল ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি পারমাণবিক সংখ্যার দিকে তাকাই একদম সেম রয়েছে 17, আর যদি ভর সংখ্যার দিকে তাকাই সেটা কিন্তু ডিফারেন্ট টাইপের রয়েছে, যেমন একটার ক্ষেত্রে 35 আর একটার ক্ষেত্রে 37। মনে রাখতে হবে আইসোটোপের ক্ষেত্রে একই মৌল ব্যবহার করা হয়। যদি বলি আইসোবারের ক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্ন মৌল আসছে পরে। হাইড্রোজেন আইসোটোপগুলো নাম লেখো, এখানে দেওয়া হয়েছে। হাইড্রোজেনের 3টে আইসোটোপ হলো প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম। প্রোটিয়ামের ক্ষেত্রে দেখবো কোনো রকম নিউট্রন নেই, তাহলে প্রশ্ন থাকতে পারে যে নিউট্রন বিহীন একটা পরমাণুর নাম লেখো, তাহলেও কিন্তু সেখানে লেখা যেতে পারে প্রোটিয়াম, বা প্রোটিয়ামকে আরেকটা হিসাব বলা যেতে পারে সাধারণ হাইড্রোজেন, যে কোনো একটা লিখলেই হবে। আর ডয়টেরিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা দেখতে পাবো 1 আর ট্রিটিয়ামের ক্ষেত্রে 2, এখানে দেওয়া হয়েছে। এবার যেটা বলছিলাম মানে আইসোবারের ক্ষেত্রে বিভিন্ন মৌল হয়, মানে একটা এক্সাম্পল দিকে যদি আমরা তাকাই, একটা হচ্ছে ফেরিক রয়েছে এফ মানে লোহা এফি, আর একটা এনআই নিকেল, তাহলে দুটো আলাদা মৌল। তো বিভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাদের হচ্ছে আইসোবার বলে। এই 3টে কোশ্চেন মানে এই 3টে ছিল দুটো, মানে এই দুটো থিওরি ছিল। এবার আইসোটোনটা এক্সট্রা অ্যাডভান্স স্টাডিজে আমি রেখে দিচ্ছি। যেসব মৌলের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, এবার যেটা প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা কোনো মানে আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা সমান, তাদের আবার পরস্পরকে বলা হয় আইসোটোন। এটা হচ্ছে মানে বিভিন্ন ডিফারেন্ট টাইপের মৌল ব্যবহার করা হয়, যেমন একটা হচ্ছে ফসফরাস, একটা সালফার, ডিফারেন্ট টাইপের মৌল। তো এখানেও দেখবো যে নিউট্রন সংখ্যাটা কিন্তু যদি আমরা মাইনাস করি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা, দুটোর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সেম হচ্ছে 15। আমরা যে থিওরিটা পড়লাম সেখানে দেখলাম যে আইসোটোপ, আইসোবার আর আইসোটোন, তাই তো? আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান মনে রাখার টেকনিক, আইসোটোপের লাস্টে প আছে মানে প্রোটন সংখ্যা। আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান মনে রাখার টেকনিক ভর মানে বার মানে ভর একই হলো, তাহলে ভর সংখ্যা। আর আইসোটোনের ক্ষেত্রে দন্তের রয়েছে মানে নিউট্রন সংখ্যা সমান। দেখলে এইভাবে কিন্তু মনে রাখা সম্ভব। তারপরে পরমাণু নিস্তরিত হয় কেন আর পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কতটা ছোট দিচ্ছি। নিউক্লিয়াসের ব্যাস প্রায় 10 - 13 -2 ^ 13 সেমি, এবং পরমাণু ব্যাস প্রায় 10 ^ -8 সেমি। অর্থাৎ নিউক্লিয়াসের তুলনায় কিন্তু পরমাণু ব্যাস 1 লক্ষ গুণ বেশি, সুতরাং এর থেকে বোঝা যায় যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা।
এরপর পরবর্তী সেকশন আয়নীয় সমযোজী যৌগ। আয়ন কাকে বলে? তড়িৎগ্রস্ত পরমাণুকে আয়ন বলে। এখানে অনেকগুলো এক্সাম্পল রয়েছে। আয়ন দুই প্রকার, ক্যাটায়ন অ্যানোন। ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে হচ্ছে ক্যাটায়ন, আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানোন বলা হয়। কেলাস কাকে বলে? নির্দিষ্ট দ্বিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন পদার্থের দানাকে কেলাস বলে। এখানে এক্সাম্পল কতগুলো দেওয়া হয়েছে, চিনি, সাধারণ লবণ বা খাদ্য লবণ, ফটকিরি, অনেকগুলো হয়। পরীক্ষাগারে কীভাবে নুন প্রস্তুত করব? তো NaCl বা সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করতে গেলে পরীক্ষাগারে যদি নুন আমি তৈরি করতে চাই, তাহলে ধাতব সোডিয়ামের সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটাতে হবে। বিক্রিয়ার সমীকরণ হচ্ছে 2Na + Cl2 2NaCl। এটা কত তাপমাত্রায় নুনকে গলিয়ে তরলে পরিণত করা যায়? 18 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ অনেকটা বেশি, তার কারণ হলো নুন একটা আয়নীয় যৌগ, আর মনে রাখতে হবে আয়নীয় যৌগ যেগুলো হবে সেগুলোর মানে গলনাঙ্কগুলো কিন্তু একটু বেশি হয়। গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সবগুলো কিন্তু একটু বেশি হয়। আয়ন কাকে বলে? মানে আয়নীয় যৌগ কাকে বলে? আয়নিক বন্ড, আয়নিক কম্পাউন্ড। বিভিন্ন মৌলে পরমাণুর মধ্যে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের ফলে তারা যথাক্রমে ক্যাটায়ন অ্যানোনে পরিণত হয়। আর এই ক্যাটায়ন অ্যানোনগুলোর মধ্যে ক্রিয়াশীল তীব্র তড়িৎ আকর্ষণ বলের জন্য যে যৌগ গঠন করা হয় বা যে যৌগ গঠিত হয় তাকে হচ্ছে আয়নীয় যৌগ বলে। অনেকগুলো এক্সাম্পল যেমন NaCl, CO, Al2O3 ইত্যাদি। টেক্সট বুকে আরও অনেকগুলো এক্সাম্পল রয়েছে। আয়নীয় যৌগের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে যে চারটে মেন। আয়নীয় যৌগগুলো কঠিন কেলাস আকার হয়। আয়নীয় যৌগরা আয়ন দিয়ে তৈরি হওয়া অণুর অস্তিত্ব নেই, আর এরা কঠিন হওয়ায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় অতিরিক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। মনে রাখতে আয়নীয় যৌগরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এবং এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু বেশি হয়, জেনারেলি একটু বেশি হয়। কতগুলি মৌলের ক্ষেত্রে একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়, এদের বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। যেমন কপারের ক্ষেত্রে আমরা একাধিক যোজ্যতা দেখতে পারি, যেমন একটা হচ্ছে 1 হয় আর একটা 2 হয়। এবার এখানে একটা থিওরি আছে, সেটা হচ্ছে আস আর ইক আয়ন। মানে যদি দেখি কিউ প্লাস আস রয়েছে, আস মানে হচ্ছে কম আর ইক মানে হচ্ছে বেশি। তাই যদি দেখি যোজনার ক্ষেত্রে যদি আমরা দেখি কিউ প্লাসের ক্ষেত্রে 1 তাহলে কম, আর কিউ প্রিক মানে 2 তাহলে বেশি। কোনটা বেশি? তাহলে 2 হয়। আবার যদি ফেরিকের মানে লোহার ক্ষেত্রে আমরা যদি দেখি লোহা, তাহলে Fe একটা হয়, Fe2 হয় আর একটা 3 হয়। ফেরিক হলে সেটা হবে 3, আর ফেরাস হলে সেটা হবে 2, মানে আস আর ইক আয়ন। এটা কিন্তু রয়েছে। এরপর মূলক কাকে বলে? একই মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এইরূপ স্বাধীন পরমাণুপুঞ্জকে বলা হয় মূলক বা যৌগমূলক। যেমন নাইট্রেট, সায়ানাইট, বাইকার্বনেট, এগুলো সংকেতগুলো জেনারেলি ইম্পর্টেন্ট। আর এখানে টেক্সট বুকের মধ্যে অতগুলো মৌল আছে, তাদের সংকেতগুলো কিন্তু মনে রাখতে হবে। পরবর্তীকালে সংকেত নিয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন হয়। এবার ওদের সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ যৌগের সংকেত দেখবো, যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, পটাশিয়াম ক্লোরাইড KCl, ফেরাস ক্লোরাইড এগুলো FeCl। এবার সংকেত কীভাবে নির্ণয় করতে হয়? সংকেত নির্ণয়ের জন্য যৌগ মানে মৌলগুলোর হচ্ছে যোজ্যতা জানতে হয়। এক্ষেত্রে সংকেতটা তৈরি হবে প্রথমত, এক্ষেত্রে CaCl2 হবে, কারণ ক্লাস 7-এ দেখেছিলাম যে C এর যোজ্যতাটা Cl-এ যাবে, তাহলে C এরটা 1 থাকবে, Cl যেহেতু মাইনাস রয়েছে দিয়ে রেজাল্ট হবে CaCl2। তো এইভাবে যে সমস্ত যৌগগুলো আছে সেই সমস্ত যৌগগুলো সংকেতগুলো দেখতে হবে। এগুলো একবার দেখে নিও, এই সংকেতগুলো করলেই সব হয়ে যাবে, আর আলাদা করে কোনো রকম সংকেত করার প্রয়োজন নেই। এরপর আমাদের লাস্ট পোর্শন সমযোজী যৌগ। সমযোজী যৌগ হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভের জন্য 2 বা ততোধিক পরমাণু পরস্পর এক বা একাধিক ইলেকট্রন জোড় বা সমভাবে ব্যবহারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে থাকে। সমযোজী যৌগের ক্ষেত্রে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, একটু দেখে নিতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব রয়েছে। অনেক সময় জিজ্ঞাসা করে তরল সমযোজী যৌগের এক্সাম্পল, তখন আনসার হবে H2O মানে জল। এরপর আয়নীয় সমযোজী যৌগের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, দেখে নিও। অনেক স্কুলে আইসোটোপ আইসোবারের মধ্যে পার্থক্য দেওয়া হয়, আর পরমাণু ও অণুর মধ্যে পার্থক্যের মধ্যে এই 3টে করলেই এনাফ। অনেক সময় সোডিয়াম ক্লোরাইড ও কর্পূরের মধ্যে পার্থক্য দেওয়া হয়। এখান থেকে জল, অ্যামোনিয়া আর মিথেন এই 3টে মৌলের অণুর যে ইলেকট্রনীয় গঠন, মানে 3 নাম্বার পোর্শনটা ছকটা, সেইগুলো হচ্ছে অনেক সময় প্রাথমিক গঠন দেওয়া হয় অণুর, তো সেটা একটু দেখে নিতে হবে। এই ছিল আজকে ক্লাস। থ্যাংক ইউ।